অফিসার মৌলি আমাকে মারতে চেয়েছিল, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বলল ঈশানী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধকে তো কফিনের ভেতরে আটকে রেখে দিয়েছে। এবার হঠাৎ করে অনিরুদ্ধ তো জ্ঞানটা ফিরে এসেছে। অনিরুদ্ধ তো এবার কফিনের ভেতর থেকে চিৎকার করছে, বলছে যে কে আমাকে এখানে আটকে রেখে দিয়েছে, কোলো। বাইরে থেকে তো এবার নয়নতারা সেই আওয়াজটা শুনেই ভয় পেয়েছে, বলছি ওরে সর্বনাশ রে, অনিরুদ্ধর গলা তো, এ কি ভূত নাকি? বিক্রমদেব তখন বলছে যে না না, এই বাক্সটার ভেতর থেকে আসে। মৌলি তো এবার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাক্সটার উপরে বসে বলছে যে সর্বনাশ, অনিরুদ্ধ তো জ্ঞান ফিরে এসেছে। নয়নতারা তো এবার গুন্ডাগুলোকে বলছে, ও ভাই তোমরা কিভাবে অজ্ঞান করেছো গো, যে যখন তখন জ্ঞান ফ্যান ফিরে আসছে। এদিকে তো অনিরুদ্ধ কফিনের ভেতর থেকে বাণী বাণী করে চিৎকার করছে, বলছে বাণী তুমি কোথায়, তুমি শুনতে পাচ্ছ? অন্যদিকে দেখা যাচ্ছে বাণীও তো অনিরুদ্ধ আর ঈশানীকে খুঁজতে খুঁজতে পুরো পাগলের মতন রাস্তায় হাঁটাহাঁটি করছে। এদিকে তো অনিরুদ্ধ তো কফিনের ভেতর থেকে বারবার করে চিৎকার করছে, হেল্প হেল্প করে। মৌলি তখন গুন্ডাগুলোকে বলছে যে তোমরা একটা কাজ করো, তোমরা না ওই কফিনের বক্সটা খুলে আবারও ক্লোরোফর্ম শুকিয়ে ওকে অজ্ঞান করে দাও। বিক্রম তখন সরাসরি গুন্ডাগুলোকে বলছে যে না না, কেউ এখন কফিন খোলা যাবে না, কফিন খুললেই বিপদ ঘটতে পারে। এবার সেখানে থাকা একজন গুন্ডা তো বিক্রমকে বলছে যে স্যার আমার মাটি কাটা হয়ে গেছে। এবার তো বিক্রম দেব নয়নতারা সমস্ত গুন্ডাগুলোর সঙ্গে হাত লাগিয়ে অনিরুদ্ধর বাক্সটা ওই কবরের মধ্যে ঢোকাতে নিয়ে যাচ্ছে। অনিরুদ্ধ তো এবার ভেতর থেকে চিৎকার করছে, বলছে কেউ আমাকে বাঁচাও, হেল্প। নয়নতারা তো এবার সেটা শুনে মনে মনে বলছে যে হ্যাঁ তোমাকে তো বাঁচাবো বলেই এই কবরের মধ্যে ফেলতে যাচ্ছি। অনিরুদ্ধর বাক্সটা তো এবার মাটির ওই কবরের ভেতরে রেখে দেওয়া হয়। বিক্রম দেব এবার গুন্ডাগুলোকে বলছে যে এবার তাড়াতাড়ি মাটিটা ভরে দাও, মাটিটা ভরে দাও। এদিকে ঈশানীর বাক্সতেও তো অমনিভাবে মাটির কবরের ভেতরে ফেলে দেওয়া হয়। সমস্ত গুন্ডাগুলো তো এবার ওদের দুজনের বাক্সর ওপরে পুরো মাটি চাপা দিয়ে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে বাণীও তো শ্মশানে চলে এসেছে। বাণী শ্মশানে এসেই অনিরুদ্ধ আর ঈশানীকে খুঁজতে শুরু করে দিয়েছে, কিন্তু ওদেরকে তো কোথাও খুঁজে পাচ্ছে না। বাণী তো এবার সেখানে থাকা কিছু লোককে জিজ্ঞাসা করে। তো এবার তাদের মধ্যে থাকা একজন লোক বাণীকে বলছে যে হ্যাঁ এসেছিল তো, একজন অল্প বয়সী মহিলা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, কিন্তু একজন কম বয়সী মেয়ে আর আরেকজন সোনা গা ভর্তি সোনাওয়ালা বউ, তারা ওই দেহটাকে সৎকার না করে এখান থেকে নিয়ে চলে যায়। বাণী তো এবার সেই লোকটার কথা শুনে পুরো চমকে গেছে, বলছে কোথায় গেছে জানেন? লোকটা তখন জানাচ্ছে যে না মা, আমি তো ঠিক বলতে পারবো না। বাণী তো সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ আর ঈশানীকে তো মাটিতে পুঁতে দেওয়া হয়ে গেছে। এবার বিক্রমদেব তো গুন্ডাগুলোকে বলে দেয় যে খাটিয়াগুলো ওখান থেকে পুরো সরিয়ে নিতে। তো গুন্ডাগুলো এবার খাটিয়াগুলো ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। মৌলি এবার অনিরুদ্ধর কবরের সামনে এসে বলছে যে আই এম সরি অনিরুদ্ধ, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে চিট করেছো শুধুমাত্র ওই বাণীকে বিয়ে করে। আমি কিন্তু তাও কখনো তোমার ক্ষতি করতে চাইনি। আমি যতবার চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, তুমি প্রতি সময়ে আমাকে উল্টোপাল্টা কথা বলতে, হিউমিলিয়েট করতে। কিন্তু এবার তুমি সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছিলে, তুমি আমার বিরুদ্ধে কথা বলছিলে। তুমি ওই 2 পয়সার বাণীকে প্রত্যেক মুহূর্তে আমার থেকে বড় দেখিয়েছো। তাই জন্য আমি আবারও সরি চাইছি, আমি না সত্যি তোমাকে কখনো ভুলবো না। নয়নতারা তো এবার মজা করতে করতে মৌলিকে বলছে যে দিদি ভাই, অনেকক্ষণ তো অনিরুদ্ধের সঙ্গে কথা বললে, এবার তুমি তোমার মায়ের কবরের সামনে গিয়ে একটু কথা বলে নাও। মৌলি তো এবার ঈশানীর কবরের কাছে গেছে, গিয়ে বলছে যে সরি মম, রেস্ট ইন পিস। বিক্রমদেব তো এদিকে এবার বলছে যে এবার এখানে বাণী দেবী আসবে, তারপর আমরা সকলে মিলে ওনাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। বডি লোপাটের কেসে ও কখনো বাঁচতে পারবে না। নয়নতারা তখন আস্তে আস্তে বলছে যে হ্যাঁ, এক ঢিলে 2 পাখি। মৌলিও তখন বলছে যে হ্যাঁ এবার তাহলে সব শেষ। এই বলেই তো ওরা তিনজন ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে বাণী তো ঈশানী আর অনিরুদ্ধকে তন্ন তন্ন হয়ে খুঁজছে। ঠিক তখনই বাণী দেখতে পায় যে শ্মশানের মধ্যে একটা কালী ঠাকুর রয়েছে। কালী ঠাকুর কাছে গিয়ে বলছে যে মা, তুমি যখন আমাকে এত দূর অব্দি এনেছো, তাহলে আমাকে একটা পথ দেখাও মা। এবার তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোথাও থেকে যেন একটা বড় ঝড় চলে আসে। ঝড় এসেই দেখা যাচ্ছে যে সেখানে একটা মাদুলি উড়তে উড়তে বাণীর পায়ের ধারে আসে। বাণী তো এবার সেই মাদুলিটা দেখেই পুরো চমকে যায়। বাণী বলছে তো এই মাদুলিটা তো আমি মায়ের হাতে বেঁধে দিয়েছিলাম। বাণী এবার যখনই মাদুলিটা ধরতে যাবে, মাদুলিটাকে তো ধরতে পারছে না। মাদুলিটা উড়ে উড়ে গিয়ে ঈশানী চশমার পাশে গিয়ে পড়ে যায়। বাণী তো এবার সেই চশমাটা দেখেই পুরো চমকে গেছে, বলছে এটা তো আমার মায়ের চশমা। এবার তো বাণী সেই চশমা আর মাদুলিটাকে হাতে নিয়ে এবার চারিদিকে যখনই ঈশানীকে খুঁজতে শুরু করবে, হঠাৎ করে তো বাণী হোঁচটকে ওখানে পড়ে যায়।
বানি এবার দেখতে পাচ্ছে যে যেখানে বানি পড়ে গেছে সেই জায়গাটা মাটিটা পুরো নরম, কারণ সবে সবে তো অনিরুদ্ধকে কবর দেওয়া হয়েছে। বানি এবার একার মতন একা বলছে যে এ কি, এই জায়গার মাটিটা এরকম নরম কেন? বানি তো এবার হাত দিয়ে মাটিটা খোঁড়া শুরু করে দেয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। হঠাৎ করেই দেখতে পাচ্ছে বানি সেখানে একটা কোদাল আর একটা কড়া রাখা আছে। বানিতে এবার ছুটে যায় সেটা আনতে। অন্যদিকে মাটির ভেতর থেকে তো অনিরুদ্ধ মনে মনে বলছে যে না না, আমাকে অধৈর্য হলে চলবে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে, বানির জন্য আমাকে এখান থেকে বেরোতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে বানি তো মাটি খোঁড়া শুরু করে দিয়েছে, বলছে মা আমি জানি তুমি এখানেই আছো, এই মাটির নিচেই আছো মা। বানি তো অনেকক্ষণ ধরে মাটিটা খুঁড়ছে। বানি এবার ঠাকুরের কাছে বলছে যে হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি যেন মাটিটা খুঁড়তে পারি। বানি তো আবারও মাটি খোঁড়া চালু করে দিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো মাটির নিচ থেকে হার মানে না, বারবার করে ওই কফিনে ঘুষি মারতে শুরু করে দেয়। দেখা যাচ্ছে কিছুক্ষণ ঘুষি মারার পর কফিনটা তো পুরো ভেঙে চুরচুর হয়ে যায়। হাতটা বের করে দেয় অনিরুদ্ধ। অন্যদিকে বানি তো পাশের বাক্সতেই ওর মায়ের কবরটা খুঁড়ছিল, কিন্তু অনিরুদ্ধ তো হাতটা দেখতে পায় না। অনিরুদ্ধ তো চেষ্টা ছাড়ে না, বাক্সটা ভেঙেই তো পুরো হিরোর মতন একেবারে বাইরে বেরিয়ে আসে। এদিকে তো বানি অনিরুদ্ধকে দেখে সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, বলছে মিস্টার চ্যাটার্জি। এই বলে তো সঙ্গে সঙ্গে অনিরুদ্ধকে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তো দুজন দুজনকে জড়িয়ে খুব কাঁদছে। কিছুক্ষণ পর এবার বানি তো অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, মাকে ওরা কোথায় রেখে দিয়েছে? অনিরুদ্ধ তখন বানিকে জানাচ্ছে যে ওরা হয়তো মাকে ওরকম ভাবে ঠিক আমার মতন কোথাও পুঁতে রেখে দিয়েছে। বানি তখন বলছে যে ওই ওখানটায় ওখানটায় আমি খুঁড়ছিলাম, ওখানেই আছে। বানি তো এবার ছুটে যায় ওখানে। বানি আবারও মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ তো সঙ্গে সঙ্গে বানিকে বলছে তুমি সরে যাও, আমি খুঁড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এবার অনিরুদ্ধ মাটি খোঁড়ার পর দেখতে পাচ্ছে যে ওর ভেতরে একটা কফিন রয়েছে। অনিরুদ্ধ তখনই বানিকে বলছে যে বানি ওই দেখো, ওর ভেতরেই রয়েছে। বানি আর অনিরুদ্ধ মিলে তো এবার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কফিনটাকে ওপরে তোলে। তুলেই তো বাক্সটা খুলেই বানিতে এবার চিৎকার করে ঈশানীর হাতটা ধরে কাঁদছে, বলছে যে মা, মা তুমি চোখ খোলো মা। এই বলেই তো অনিরুদ্ধ আর বানি মিলে ঈশানীকে জাগানোর চেষ্টা করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে মৌলি, নয়নতারা আর বিক্রম দেব মিলে কোথা থেকে পুলিশ টুলিশ নিয়ে চলে এসেছে। মৌলি তো এবার নাটক করে করে পুলিশকে বলছে যে আমি বলেছিলাম না অফিসার, যে ওই বানি বলে এই মেয়েটা আমার মায়ের ডেড বডি কোথায় লুকিয়ে রেখেছে। বিক্রম দেব তো তখন বলছে যে হ্যাঁ, এরা দুজন হাতে নাতে এবার ধরা পড়েছে। বানি আর অনিরুদ্ধ তো পুরো চমকে যায়, ওরা তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে। নয়নতারা তো এবার হঠাৎ করে অনিরুদ্ধকে দেখতে পেয়েছে, বলছে ও মা, অনিরুদ্ধ তুমি এখানে? অনিরুদ্ধ তো এবার রেগে যায়, বলছে যে আমি এখানে থাকার থেকে বড় কথা বিক্রম দেব এখানে কি করছে? উনি তো আমাদের সব থেকে বড় শত্রু। মৌলি তখন নাটক করে করে বলছে যে আমি 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 ওই রাস্তায় দেখতে পেয়ে ওনার কাছে হেল্প চেয়েছি। অনিরুদ্ধ তখন চিৎকার করে বলছে যে বাহ, খুব ভালো, দাদু বাবা ওদের কাছে হেল্প না চেয়ে তুমি এই লোকটার কাছে হেল্প চেয়েছো। বিক্রম দেব তখন নাটক করতে করতে বলছে যে আমি মানুষ হিসাবে ওকে শুধুমাত্র হেল্প করেছি, আর আমি মানুষ হিসাবে কি এইটুকু করতে পারবো না? আর আমি তো সবসময় এই নীতিতেই বিশ্বাস করে এসেছি যে পরম শত্রুও যদি আমার কাছে হেল্প চায় আমি তাকে হেল্প করব। পানি তো এবার চিৎকার করে বলছে যে চুপ করুন, একদম মিথ্যা কথা বলবেন না, আপনারা তো সকলে মিলে জীবন্ত আমার মা স্বামীকে কবর দিয়ে দিয়েছিলেন। অনিরুদ্ধ তো এবার সরাসরি বলছে যে হ্যাঁ, আমাকে কিডন্যাপ করে ওই কফিনের মধ্যে পুঁতে দিয়েছিল, ওই তো ওই কফিনটা এখনো পড়ে আছে। অফিসার তো এবার বানিকে বলছে যে ভোর হলেই আপনাকে অ্যারেস্ট করা হবে। এবার তো ওই অফিসারটা অন্য অফিসারদের বলছে যে বডি সৎকারের ব্যবস্থা করুন। বানি তখন সরাসরি বলছে যে না, আমার মা মারা যায়নি। অফিসারটা তো এবার রেগে মেগে বানিকে বলছে যে এইসব আবেগের কথা না আদালতে গিয়ে বলবেন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বানি আর অনিরুদ্ধ মিলে কি শেষমেশ ঈশানীকে বাঁচাতে পারবে, নাকি ওনার জ্যান্ত কবর দেওয়া হবে?